ডোনাল্ড ট্রাম্প গতকাল ঘোষণা করেছিলেন যে তিনি ইরানের সভ্যতাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিবেন, একদম শেষ করে দিবেন। এবং এই শেষ করে দেওয়ার ঘোষণা বা হুঁশিয়ারি দেওয়ার পিছনে কারণ ছিল ইরান এই সংকটে কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রে দেওয়ার শর্তগুলো মানতেছে না, বরং একটা কঠিনভাবে প্রতিরোধ গড়ে তুলতেছে। এবং এই প্রতিরোধটা থামাবে বলে মনেও হচ্ছে না, বরঞ্চ হচ্ছে যেই ইস্যুগুলো ছিল বা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ যেখানে যেখানে আছে, ধরেন সেই হরমুজ প্রণালী বা আরও অন্যান্য জায়গায়, এই প্রত্যেকটা পয়েন্টই কিন্তু ইরান তার নিজের কাছে রেখেছে। যে কারণে এই সংঘাত থেকে বা এই সংকট থেকে ইরানের পর্যাপ্ত ক্ষতি করা গেলেও আলটিমেটলি ইউএসের কিংবা পশ্চিমাদের যেই স্বার্থ উদ্ধার সেইটা কিন্তু এখান থেকে করা সম্ভব হচ্ছিল না। যে কারণে দীর্ঘদিন দেখতে 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 ডোনাল্ড ট্রাম্প একেবারে ঘোষণা দিয়ে দিলেন যে যদি একটা সময় তিনি বেঁধে দিয়েছিলেন, যেটা হচ্ছে বাংলাদেশ সময় আজকে ভোর 6টা পর্যন্ত ছিল, যে এই সময়ের মধ্যে যদি ইরান শর্ত মেনে না নেয় এবং শর্ত মেনে সে যদি এই সিজফায়ারে না আসে, তাহলে হচ্ছে ইরানকে একেবারে ধ্বংস করে দেওয়া হবে। এই কথাটা ডোনাল্ড ট্রাম্প এমন কড়াভাবে বললেন, এমন কঠোর হুঁশিয়ারি দিলেন যে আসলেই ভাবা হচ্ছিল যে এইটা মনে হয় তিনি করে ফেলবেন। এবং সেই সময় একটা চিন্তাই বারবার হচ্ছিল আমার কিংবা অনেকেরই, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে আসলে কোনো ধরনের সমীকরণের তোয়াক্কা করেন না। আমরা ধরেন বিভিন্ন সময় আলোচনা করেছি বা পুরো পৃথিবী থেকেই নানা সময় আলোচনা এসেছে যে যদি ফুল ফোর্স কোনো লড়াইয়ে ইউএসএ এখানে জড়িয়ে যায়, যদি এখানে সে স্থলসেনা পাঠায় কিংবা একেবারে ইরানকে ধ্বংস করে দেওয়ার মতো ঘটনাগুলো ঘটায়, তবে এইটা আসলে হিতে বিপরীত হতে পারে। কারণ বিভিন্ন সমীকরণ এমনটাই বলছে যে হ্যাঁ, এই মুহূর্তে ইরানের পর্যাপ্ত ক্ষতি করা গেল, ইরানকে একেবারে ধ্বংস করে দেওয়া গেল, কিন্তু এই ধ্বংসস্তূপ থেকেই যে রিয়াকশনটা এখান থেকে আসবে সেইটা পরবর্তীতে ইউরোপের অর্থনীতি ধ্বংস করবে, আমেরিকার অর্থনীতি ধ্বংস করবে। এবং এই জিনিসটাকে ইস্যু করে রাশিয়া, চীন এরা যেই খেলাটা খেলবে সেটা ইসরায়েলকে ধ্বংস করে দিবে বা মধ্যপ্রাচ্যে একটা বিশাল অস্থিতিশীল অবস্থা তৈরি করবে, যেটা আদতে পশ্চিমাদের জন্য ভালো কিছু না। যে তেলের জন্য এত কিছু, সেই তেলের উপরে আলটিমেট কন্ট্রোল থাকবে কিনা সেটাও অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। তো এই ধরনের সমীকরণগুলো আমরা যেমন চিন্তা করেছিলাম, পুরো পৃথিবীর মানুষজন চিন্তা করেছিল, ট্রাম্প তিনিও তো জানেন, বাট তিনি কি আসলে এই ধরনের কোনো সমীকরণকে একদমই তোয়াক্কা করেন না? এমন একটা প্রশ্ন গতকাল উঠে গিয়েছিল যখন তিনি কঠোরভাবে বললেন যে তিনি ইরানে ফুল ফেজে আক্রমণ করে ইরানকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেবেন। এবং এই মাটির সাথে মিশিয়ে দেওয়ার এই কথাটার সাথে মিলিয়ে অনেকেই চিন্তা করলো এরকম যে এইটা আসলে তখনই পসিবল যদি মার্কিন যুক্তরাষ্ট্র তার পারমাণবিক শক্তি নিয়ে ইরানে হামলা চালায়। কারণ দেখেন, সেই 1945 সালে 2টা পারমাণবিক বোমার ব্যবহার করা হয়েছিল জাপানে, একটা হিরোশিমা, একটা নাগাসাকিতে। এবং সেই সময়কার পারমাণবিক বোমার যে ক্ষমতা, যে ধ্বংসাত্মক শক্তি, ওইটার তুলনায় আজকে 2026 সালে এসে যেই পারমাণবিক বোমাগুলো আছে এইগুলোর ক্ষমতা কিন্তু অনেক অনেক বেশি। সো পুরো এন্টায়ার ইরানকে ধ্বংস করতে হয়তো বা 30 থেকে 40টার মতো এরকম বোমা লাগবে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ইজিলি আছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের এই পারমাণবিক ওয়ারহেডের পরিমাণ প্রায় 5000-এরও অধিক। সো এখান থেকে সে যদি 20 থেকে 30টা মেরে দেয়, আসলেই তো একটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে। কিন্তু আসলেই এটা করবেন কিনা এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল এবং অনেকে ভেবেছিলেন যে হয়তো তিনি এটা করে ফেলবেন, কারণ তার আচরণ কিন্তু এরকম পাগলাটে টাইপের আচরণ। এখন হঠাৎ করে আজকে সকালে অনেকে আমরা তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠছি, অনেকেই হয়তো বা রাতে ঘুমান নাই, না ঘুমিয়ে হচ্ছে সারাক্ষণ স্ক্রলিং করতেছিলেন যে কি হয়, এবং হঠাৎ করে সকালে দেখলাম যে তিনি এটা করেন নাই, না করে বরং তিনি হচ্ছে একটা সিজ ফায়ারের ঘোষণা দিয়েছেন। ঘোষণা কে দিয়েছে? এই ট্রাম্প নিজেই দিয়েছে। এখন একবার একটু চিন্তা করেন যে সিজ ফায়ারে আনার জন্য ইরানকে কঠোর হুঁশিয়ারি দিল ট্রাম্প, কিছু শর্ত বেঁধে দিল ট্রাম্প, বললো যে এগুলো না মানলে, সিজ ফায়ারে না আসলে, আত্মসমর্পণ না করলে আমি এই ধরনের বিশাল হামলা চালাবো এবং একদম ধ্বংস করে দেব। এই ভয় দেখানোর পর হওয়ার কথা ছিল উল্টা, যে এই ভয়ে ইরান নিজেই বলবে যে আমরা হচ্ছে আত্মসমর্পণ করে দিলাম, আমরা হচ্ছে শর্তগুলো মেনে নিলাম। বরং ইরান কি করলো, এই কড়া হুঁশিয়ারির পর তারা তাদের 10টা শর্ত লিখে একটা প্রস্তাব পাঠাইলো। বললো যে এই 10টা শর্ত যদি মেনে নেওয়া হয় এবং এই 10টা শর্ত মোতাবেক যদি কাজ করা হয়, তবেই হচ্ছে আমরা সিজ ফায়ারে আসবো। তার মানে তো বোঝাই গেল যে ইরান আলটিমেটলি মার্কিন যুক্তরাষ্ট্রের এই হুঁশিয়ারিকে কোনো তোয়াক্কা করলো না, এটাকে মানলো না। যেখানে শর্ত মেনে সিজফায়ার আসার কথা ছিল ইরানের, সেই জায়গায় ইরানের দেওয়া পাল্টা 10টা দফা এইটা নিয়ে আবার পুনর্বিবেচনা করে ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা করলেন যে আমরা হচ্ছে 15 দিনের একটা যুদ্ধবিরতিতে যাচ্ছি এবং এই 15 দিনে আমরা এইটা নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো। দেখেন, এই জায়গায় কিন্তু চমৎকার একটা কন্ট্রাডিকশন দেখা যায়। কি দেখা যায়? ডোনাল্ড ট্রাম্প বেশ কিছুদিন আগে থেকেই ইরানের পক্ষ থেকে কিন্তু তাদের শর্তগুলো অনেক আগে থেকেই বারবার দেওয়া হচ্ছে। তারা বলতেছে যে মার্কিনদের দেওয়া শর্তগুলো আমরা মানি না, আমাদের কিছু স্পেশাল শর্ত আছে, আমরা এগুলো দিচ্ছি। এবং এই শর্তগুলোকে ডোনাল্ড ট্রাম্প বলেছিল এটা একদম ফিজিবল না, এইটা মানা কোনোভাবে সম্ভব না, এবং এগুলো সে মানবে না বলেই কিন্তু এত বড় হামলার হুমকি দিল।
তাহলে গতকাল রাত প্রায় 3টার দিকে, মানে বাংলাদেশ সময় রাত 3টার দিকে তিনি পোস্ট করে জানিয়েছেন এবং তার পোস্টে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে যে 10 দফা ইরান আমাদের কাছে পাঠিয়েছে এইটা মোটামুটি ফিজিবল, এইটা নিয়ে আলোচনা হতে পারে এবং ডিটেইলস আলোচনার জন্য আমাদের আরও সময় দরকার, সো তারপরে হচ্ছে অন্য সিদ্ধান্ত। মানে ব্যাপারটা কেমন হলো? একবার বললেন যে এই শর্তগুলো একদম মানা যাবে না, একদম ফিজিবল না, এখন আবার ওই শর্তগুলোকে নিয়েই আবার আলোচনা করবেন। ঘটনাটা আসলে কি? তো আমরা হচ্ছে এই 10টা দফা হচ্ছে একটু পরে দেখবো যে সেখানে কি কি বলা আছে। তারপরে আরেকটা বিষয় উঠে আসছে যে এই মধ্যস্থতায় বা এই যে একটা নেগোসিয়েশন হলো দুইটা দেশের ভিতরে বা একটা সিজফায়ার কার্যকর হচ্ছে অ্যাটলিস্ট 15 দিনের জন্য, এখানে মধ্যস্থতা করেছে হচ্ছে পাকিস্তান এবং ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেছে শাহবাজ শরীফের কথা এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরের কথা। কিন্তু পাকিস্তানের শাহবাজ শরীফ তিনি যখন পোস্ট করছিলেন তখন এই পোস্টটা তিনি যে এডিটেড ফাইলটা পোস্ট না করে তিনি আগেই তার আগের ফাইলটা পোস্ট করে ফেলেছিলেন, মানে লেখাটা পোস্ট করে ফেলেছিলেন এবং সেইখানে তাকে হচ্ছে পাকিস্তানের প্রাইম মিনিস্টার এরকম নামে উল্লেখ করা হয়। এখন দেখেন যদি ওই প্রেস রিলিজটা প্রকৃতপক্ষেই পাকিস্তানের পক্ষ থেকেই যাইতো তাহলে কিন্তু সেখানে বলা হতো না যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন যে, ডিরেক্টলি বলা হয়তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে, বাট সেখানে ভুল করে তিনি পোস্ট করে ফেলেছিলেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলছিলেন যে। দ্যাট মিনস সম্ভবত এই পোস্টটা বা এই আলোচনাটা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে কেউ প্রোভাইড করেছে। কে প্রোভাইড করেছে? ইউএসএ প্রোভাইড করেছে, কারণ আলটিমেটলি পাকিস্তানের সাথে ইউএসএ সম্পর্কে কথা আমরা জানি। রিসেন্টলি ট্রাম্পকে একেবারে তেল মেরে কথাবার্তা বলেছেন কিন্তু শাহবাজ শরীফ, তাকে বলেছেন একেবারে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হোক, এই ধরনের কথাবার্তাও কিন্তু তিনি সেখানে বলেছিলেন। তো এই জায়গা থেকে নেগোসিয়েশনের জন্য পাকিস্তানের নাম উঠে আসছে। ভালো যে একটা শক্তিশালী পারমাণবিক শক্তিধর একটা দেশ, তারা হচ্ছে নেগোসিয়েশন করতেছে, কিন্তু এই নেগোসিয়েশনের পেছনে কলকাঠিও নেড়েছে হয়তো বা ওই মার্কিন যুক্তরাষ্ট্র, এটাও কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে। এখন তারপর আমরা দেখে ধরে নিলাম যে হ্যাঁ এই ধরনের কিচ্ছু হয় নাই, আলটিমেটলি নেগোসিয়েশনটাই হয়েছে। কথা হচ্ছে নেগোসিয়েশনটা কেন মেনে নিচ্ছে যুক্তরাষ্ট্র? তারা তো শর্ত মানবে না, আগেই বলছে যে ইরানের কোনো শর্ত আমরা মানবো না, আক্রমণ চালাবো, তাহলে কেন মানতেছে? তো 10টা শর্তের ভিতরে কী কী আছে চলেন এগুলো একটু ছোট্ট করে একটু বোঝার চেষ্টা করি। 10টা শর্তের ভিতরে প্রথম শর্ততেই বলা আছে হচ্ছে হরমুজ প্রণালীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ। মানে ইরান কিন্তু আগে দেখেন হরমুজ প্রণালীটা পুরো বিশ্বের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রণালী বা জলপথ, এইটা বহু আগে থেকে ইরানের সাথে, কিন্তু ইরান কিন্তু কখনো এইটাকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারে নাই। এই প্রণালী দিয়ে চলাচল করা জাহাজগুলো থেকে সে কখনো টোল আদায় করতে পারতো না, মানে এরকম একটা সমঝোতার মধ্যে ছিল। কিন্তু এই চলমান সংকটের মাঝামাঝি পর্যায়ে গিয়ে কিন্তু তারা বলছে আমরা এখন থেকে এখান থেকে টোল আদায় করব, এবং তারা প্রায় গত 1 মাস যাবৎ কিন্তু এই প্রণালী দিয়ে চলাচল করা বিভিন্ন জাহাজ থেকে বিশাল অ্যামাউন্টের টোল আদায় করতে শুরু করেছে এবং এর মাধ্যমে এই যুদ্ধকালীন সময়ে ইরান ভালো একটা অর্থনৈতিক ব্যাকআপ কিন্তু পেয়েছে। এবং ইরান দাবি করতেছে যে নতুন শর্ত অনুযায়ী যে এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তাদের কাছে রেখে দিতে হবে, মানে তারা এইটার উপরে ইরানের পরিপূর্ণ সার্বভৌমত্বর প্রয়োগ করতে চায়। এইটা একটা শর্ত, খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ত, বুঝতে পারতেছেন। এইটা যদি কোনোভাবে মেনে নেয় তাহলে প্রমাণ হয়ে যাবে যে ইউএসএ আসলে এখানে পারলো না বলে এটা মেনে নিল। দ্বিতীয়ত হচ্ছে মার্কিন সৈন্য প্রত্যাহার। পুরো মধ্যপ্রাচ্যব্যাপী বিভিন্ন জায়গায় অসংখ্য সামরিক ঘাঁটি স্থাপন করে মার্কিন যুক্তরাষ্ট্র যে সৈন্যগুলো সেখানে রেখে দিয়েছে। কেন রেখে দিয়েছে? তারা বলতেছে এগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নিরাপত্তার জন্য। মধ্যপ্রাচ্যের অনেক দেশের সেনাবাহিনী শক্তিশালী না, সেনাবাহিনী নাই, বলছে তাদের দেশের নিরাপত্তার জন্য মার্কিন সামরিক ঘাঁটিতে সেনাবাহিনী রাখা হয়, বিভিন্ন সামরিক সরঞ্জাম রাখা হয়। ইরান বলছে পুরো মধ্যপ্রাচ্য থেকে এই সামরিক ঘাঁটিগুলোকে সরিয়ে ফেলতে হবে, সেনা প্রত্যাহার করতে হবে। এইটা যদি করা হয় তাহলে তো ইজিলি বোঝা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব এখানে কমে যাবে। এটা আরেকটা শর্ত। 3 নম্বর শর্ত বলতেছে যে মিত্র শক্তির নিরাপত্তা। তার মানে পুরো মধ্যপ্রাচ্যে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের এরকম বিভিন্ন সামরিক ঘাঁটি আছে, ইরানেরও কিন্তু বিভিন্ন মানে বন্ধু আছে এখানে, বিভিন্ন প্রক্সি গ্রুপ আছে, বিভিন্ন দেশ আছে যারা হচ্ছে ইরানকে সমর্থন করে বা ইরানের কার্যক্রমকে সাপোর্ট করতে চায়। এবং এই দেশগুলোর উপরও কিন্তু ইসরায়েল ক্রমাগত আক্রমণ চালায়, যেমন লেবাননের হিজবুল্লাহদের উপরই ক্রমাগত আক্রমণ চালাচ্ছে, ওইদিকে হুতিদের উপরে সৌদি আরব আক্রমণ চালায়। তো এই যে তার মিত্র যেগুলো আছে বলছে এদেরও নিরাপত্তা প্রদান করতে হবে, এটা ইরানের দাবি। এইটাকে বুঝতেই পারতেছেন যে এই ধরনের শর্ত মার্কিন যুক্তরাষ্ট্রের মানার কথা না, বাট এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে এই শর্ত নিয়ে আলোচনা হবে এখন, বুঝতে পারতেছেন। সো ইরানের জয়টা আসলে এই জায়গাতে। এরপর হচ্ছে যুদ্ধের ক্ষতিপূরণ দাবি করতেছে ইরান। তারা বলতেছে যে এই পরিমাণ যে আক্রমণটা হয়েছে শুধু এখন না, কিছুদিন আগে মানে কয়েক মাস আগে যে আক্রমণ হয়েছিল, সব কিছু মিলে ইরানের যে বিপুল পরিমাণ ক্ষতিটা হয়েছে আমরা দেখেছি যে ইরানের ব্যাপক ক্ষতি হয়েছে। কারণ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দেখে দেখে
ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত করেছে, তেল শোধনাগারে আঘাত করেছে, গ্যাস শোধনাগারে আঘাত করেছে, তারপরে হচ্ছে পানি শোধনাগার সেখানে আঘাত করেছে, বিভিন্ন ব্রিজে আঘাত করেছে, বড় বড় স্থাপনায় বিজনেস কেন্দ্রে আঘাত করেছে, হাসপাতালে আঘাত করেছে। বিপুল পরিমাণ যে ক্ষতি, এই ক্ষতির একটা ক্ষতিপূরণ যাচ্ছে ইরান, এবং এইটার পরিমাণ অনেকেই এরকম ক্যালকুলেট করে দেখান যে প্রায় $1 ট্রিলিয়ন কম হবে না, এটা বরং এর চাইতে বেশিই হবে। সো এই ক্ষতিপূরণটা ইরান দাবি করতেছে। এখন দেখেন, যখন একটা পক্ষ ক্ষতিপূরণ দেবে, তার মানে কি ওই পক্ষটাই আসলে যুদ্ধে অপরাধ করেছে, এটা প্রমাণিত হয়ে যায়, তাই না? ধরেন প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন ক্ষতিপূরণ নেওয়া হয় হচ্ছে জার্মানির কাছ থেকে, তার মানে কি ওই যুদ্ধের মেইন কালপিট ছিল জার্মানি, এটা প্রমাণ হয়ে যায়, রাইট? সো এই ব্যাপারটা হচ্ছে ইরান এখানে দিয়েছে। এবং এরপর বলেছে যে আন্তর্জাতিক আইনি নিশ্চয়তা। ইরান বলতেছে যে ইসলামাবাদের সমঝোতা হওয়া প্রতিটি বিষয়কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বাধ্যতামূলক রেজুলেশন হিসেবে পাশ করতে হবে। তার মানে এই যে সামনে পাকিস্তানের উদ্যোগে দুইটা পক্ষকে নিয়ে ইসলামাবাদে যে বসার কথা, দুইটা পক্ষর যে একসাথে বসে একটা সমঝোতা হবে, ইরান আগে থেকেই ভাবতেছে যে এই জায়গায় এমন একটা সমঝোতাই হবে যে সমঝোতার ফলে হয়তোবা পরবর্তীতে আমাদের উপর আক্রমণের ব্যাপারটা আমরা না করে দেব। যদি সেটা তাৎক্ষণিকভাবে ইউএসএ মেনে নেয় বা পশ্চিমারা মেনে নেয়, এইটাকে জাতিসংঘের মাধ্যমে একটা আন্তর্জাতিক রেজুলেশন আকারে প্রকাশ করতে হবে, যাতে করে পরবর্তীতে কখনোই আর কেউ এটা অমান্য করতে না পারে। তার মানে পরবর্তী জীবনে কোনো সময়ই যাতে ইরানের উপর কেউ আক্রমণ না করে, এর একটা নিশ্চয়তা ইরান চাচ্ছে। এইগুলো ছিল হচ্ছে এই 10টা দফার বেসিক কিছু আলোচনা। এর সাথে হয়তোবা ছোটোখাটো অনেকগুলো বিষয় আছে। এখন চিন্তা করেন, প্রত্যেকটা শর্তই কিন্তু ইরানের পক্ষের, এবং প্রত্যেকটা জিনিসই হচ্ছে ইরানকে সর্বোচ্চ সুবিধা দেয়। আর এই কারণেই কিন্তু এই ধরনের প্রস্তাব বা এই ধরনের শর্ত কিন্তু ইরান অনেক আগে থেকে দিয়ে যাচ্ছে, এবং এগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু নাকচ করে যাচ্ছে, বলছে না এগুলো কোনোভাবেই আমরা মানবো না, এগুলো মানা যাবে না। একেবারে ট্রাম্প ডিরেক্টলি বলতেছে এগুলো মানা যাবে না। এখন এই প্রস্তাবগুলো নিয়ে এখন ফার্দার ডিটেইলস আলোচনা হবে। তাহলে গত রাতে যে বিশাল পরিমাণ হামলা করার কথা ছিল ট্রাম্পের, সেই হামলা না করে তার এগেনস্টের দিকে যাওয়া এই শর্তগুলো নিয়ে আলোচনায় বসার পেছনে কারণটা আসলে কি? মানে কেন হচ্ছে তিনি এটা করলেন না? এর পেছনে কারণ হ্যাঁ বলতে পারেন যে তার মানে আপনি কি হামলা করতে বলতেছেন? না, আমি হামলা করতে বলতেছি না, কিন্তু এই যে হামলা করার মতো যে এত এত হুঁশিয়ারি, এত এত আলটিমেটাম, এগুলো কি আসলে তাহলে ফাঁকা বুলি? শুধু কি ভয় দেখানোর জন্য? যদি ভয় দেখানোর জন্যই হয়, তাহলে এই ভয়টা কিন্তু ইরান পায় নাই। এবং যে সমীকরণগুলো নিয়ে বারবার আলোচনা করা হয়, অনেকেই আপনারা বলেন যে ইরানের আসল অবস্থা খুবই ভয়ঙ্কর। যেমন অনেকেই বলতেছিলেন যে ভাই আপনারা শুধু মানুষকে খুশি করার জন্য বলেন যে ইরান ভালো অবস্থায় আছে, এইটা ওইটা ওইটা, ইরানে তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, ইরান তো সেই শক্তি নাই। হ্যাঁ, আমরাও বিশ্বাস করি এবং আমরাও মানি যে ইরানের ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে, এবং ইরান আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পেরে উঠবে কিনা সেই শক্তি তাদের নাই। কিন্তু আমরা এটা বলার চেষ্টা করেছি, যদি ইরানে গিয়ে চূড়ান্ত লড়াই ইউএসএ শুরু করে, তবে এখানে সহজে জয়লাভ করে আসতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র। এবং ইরানের স্ট্র্যাটেজি এটাই যে তাদের আসলে এখানে হারানোর কিছু নাই, কারণ ইতিমধ্যে তাদের যেই পরিমাণ ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতির জায়গা থেকে তারা বিজয়ের কোনো দাবি করতে পারে না। সো তারা একরকম পরাজিত। কিন্তু কথা হচ্ছে ইরান পরাজিত হয়েছে, ইরান চায় যে আমি পরাজিত হয়েছি ঠিক আছে, বাট এইখান থেকে কেউ জয়ী হয়ে ফিরে যাতে না যায়। দ্যাট মিনস তুমি আমাকে পরাজিত করতে আসছো, আমাকে ক্ষতি করতে আসছো, সো আমাকে ক্ষতি করতে এসে তোমাকেও চূড়ান্ত ক্ষতির মুখে পড়তে হবে। এটাই ছিল ইরানের মেন দাবি, এবং সেই লক্ষ্যে কিন্তু ইরান তার স্ট্র্যাটেজি সাজিয়েছিল। তো বলছে ঠিক আছে আক্রমণ তুমি করো, সব আমি ছেড়ে দিলাম। খার্গুপ ওদিকে আক্রমণ করতেছে, ওদিকে আক্রমণ করতেছে, কিন্তু মেইন যে পয়েন্ট ওই হরমুজ প্রণালী, এইটা ইরান ধরে রাখছে। বা মেইন যে পয়েন্ট, গ্রাউন্ড অপারেশনের সময় যেই জায়গাগুলোতে গেলে ইউএসের বাহিনীগুলো আটকে যেতে পারে, সেই জায়গাটা হচ্ছে ইরান ধরে রাখছে। এবং ইউএসএ হচ্ছে যেই একটা রেস্কিউ মিশন চালালো ইরানে, সেই রেস্কিউ মিশনেও কিন্তু দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন কিন্তু হয়েছে, এবং এইটা তারা আসলে এইভাবে প্রকাশ করে নাই। কিন্তু এখন যখন দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প এত বড় হুঁশিয়ারি দেওয়ার পরেও তিনি আক্রমণে গেলেন না, তখন বোঝা যাচ্ছে যে আসলে হয়তোবা যেই সমীকরণগুলো আমরা বারবার বলি, যে সমীকরণগুলো ওয়ার্ল্ড ওয়াইড আলোচনা করা হয় যে এইটা করলে এই বিপদে পড়বে ইউএসএ, এটা করলে এই ধরনের ঝামেলা পড়বে পশ্চিমারা, সেইটা হয়তো আসলে সত্য। এবং সেই জায়গা থেকেই আসলে এখন ইরানের শর্তগুলো নিয়ে আলোচনা করতে রাজি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন দেখা যাক যে 15 দিনের যে আলটিমেটাম বা 15 দিনের যে একটা যুদ্ধবিরতি, এইটা আসলেই কার্যকর হয় কিনা। কারণ এর আগে যতবার পশ্চিমাদের পক্ষ থেকে আক্রমণ হয়েছে, প্রত্যেকবারে কিন্তু তারা হচ্ছে সিজফায়ারটা লঙ্ঘন করেই আক্রমণ করেছে। তো এই ব্যাপারটা ইতিমধ্যে ইরান বুঝেও গেছে যে সিজফায়ারটা দিয়েছে, বাট এটা আসলেই কার্যকর হবে কিনা বা আসলেই তারা মানবে কিনা, এটা তারা জানে বা নাও মানতে পারে। দ্যাটস ওয়াই ইরান হয়তো ওইভাবেই প্রিপারেশন নিবে, এবং এই যে 15টা দিন সময় পাইলো, এই 15 দিনের ভিতরে হয়তো বা তারা নিজেদেরকে আরেকটু গুছায় নিতে পারে। এখন কথা হচ্ছে যে কেন আসলে ডোনাল্ড ট্রাম্প এই আক্রমণ থেকে একদম থেমে গেলেন, কেন তিনি আক্রমণ করলেন, অ্যাটলিস্ট
কিছু তো করতে পারতেন। এর পেছনে আমার কাছে মনে হচ্ছে যে দুইটা ফ্যাক্টর এখানে কাজ করেছে। একটা হচ্ছে ধরেন কিছুদিন আগে হচ্ছে এফস্টিন ফাইলে বিভিন্ন জনের নাম বেরিয়ে আসলো না, এবং এই নামগুলো থেকে অনেকে ধারণা করতেছেন যে ডোনাল্ড ট্রাম্প হয়তোবা এই জায়গায় মারাত্মকভাবে ফেঁসে আছেন এবং তিনি এই এফস্টিন ফাইলের হয়তোবা অন্যতম বড় একজন ভিকটিম। ভিকটিম বলতে হচ্ছে একজন অ্যাক্টর সম্ভবত এখানকার, এবং এই জন্য তাকে ব্ল্যাকমেইল করার জন্য যত কিছু দরকার সবই হয়তোবা ইসরায়েলের কাছে আছে। আর এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের এত ক্ষতি হবে, এত কিছু হয়ে যাবে, এসব এক সাইডে রেখে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের স্বার্থ পূরণের জন্য এখানে আক্রমণের চেষ্টা বারবার করেই যাচ্ছেন। এবং এইটা হতে পারে, এবং লাস্ট মোমেন্টে হয়তোবা এই ভয়াবহতাটা এত বেশি চিন্তা করে তিনি আক্রমণ থেকে কিছুটা ফিরে আসছেন। চরম হুমকি দিয়ে ইরানকে থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সেই হুমকি কাজ করে নাই। কেন কাজ করে নাই? সম্ভবত ইরান এই এক্সট্রিম হামলার রিয়াকশনে গিয়ে রাশিয়া এবং চীনের কাছ থেকে কোনো একটা সফট বার্তা হয়তো পেয়েছে যে যদি এই ধরনের কিছু হয় তবে আমরা তোমাকে অন্য অ্যাঙ্গেল থেকে কিছু হেল্প করব। যেমনটা হচ্ছে পুতিন কিছুদিন আগে বলেছিলেন যদি পারমাণবিক অস্ত্রের ব্যবহার ইরানে করা হয় তবে তার পরবর্তীতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে পশ্চিমারা। এটা পুতিন বলেছিলেন, এবং কেন বলেছেন, কোন অর্থে বলেছেন সেটা তিনিই ভালো জানেন। এমনও হতে পারে যে এইখানে পারমাণবিক বোমা একজনে ফেলবে, এর যেই মানে প্রভাব এটা তো পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে, এবং সেই মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ব্যাপারটাতে আরও যারা পারমাণবিক শক্তিধর আছে তারা এটাকে কিভাবে ইউজ করবে, কিভাবে কাজে লাগাবে, সেটা তো হচ্ছে মানে প্রশ্নের বিষয় বা আলোচনার বিষয়। তো সেখান থেকে রাশিয়া হয়তো এখান থেকে একটা বড় সুবিধা নিতে পারে, কিংবা এমনও হতে পারে যে ইরানকে ওই পারমাণবিক বোমা ফেলার ওই মোমেন্টটাতে বা এই সময়টার ভিতরেই চীন অথবা রাশিয়া তারা হয়তোবা ওই সাপোর্টটা দিয়ে রেখেছে যে তুমিও যাতে এই ইউএসের এগেনস্টে এরকম বড় একটা আক্রমণ করে ফেলতে পারো। যেমনটা হচ্ছে একটা থিওরি আছে, মিউচুয়াল ডিস্ট্রাকশন থিওরি, মানে যখন দুইটা গোষ্ঠী একই রকম সক্ষমতার হয়, একই রকম অস্ত্রের মালিক হয়, তখন কেউ কাউকে আক্রমণ করতে চায় না, কারণ একজন আক্রমণ করলে সেও আক্রান্ত হবে, মানে তাকেও আক্রমণ করা হবে, তখন দুইজনই ক্ষতির মুখে পড়ে যাবে। এমনও হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প তিনি বড় ধরনের আক্রমণের কথা ভেবেছিলেন, কারণ তিনি জানতেন যে ইরানের তো পারমাণবিক শক্তি নাই, সো আমি এখানে দিয়ে ধ্বংস করে দিই। কিন্তু পরক্ষণে যদি তিনি বুঝতে পারছেন তার হয়তো এটা নাই, বাট তার পক্ষ হয়ে কেউ যদি এটা ব্যবহার করে ফেলে তাহলে আমারও তো সেই পর্যাপ্ত পরিমাণ ক্ষতিটা হবেই। ইতিমধ্যে যে বিশাল ক্ষতি আমার হয়ে গেছে এইটা আরেক ধাপ বেড়ে যাবে। এইসব চিন্তা ভাবনা করে হয়তোবা পরবর্তীতে এই আক্রমণ থেকে তিনি সরে এসেছেন। এখন দেখা যাক সামনে কি হয়, কারণ ইরান যেই শর্তগুলো দিয়েছে এই শর্তগুলো আসলে সব মানার দরকার নাই। 50% যদি মেনে নেয় তাতেও ধরে নেওয়া হবে যে এইখানে আসলে ইরান জয়ী হয়েছে, কারণ 50% মেনে নিলেও ইরানের যে সার্বভৌমত্ব সেটার উপর একটা বড় ধরনের স্বীকৃতি প্রতিষ্ঠিত হয়ে যাবে। যে সার্বভৌমত্বের জন্য ইরান এতদিন চেষ্টা করতেছে, যে ভয় এতদিন ছিল, যে নিষেধাজ্ঞার মধ্যে এতদিন ছিল, সেগুলো কিছুটাও যদি তুলে নেওয়া হয় তবেও ইরান কিন্তু খুব দ্রুত কামব্যাক করে ফেলবে। এখন 15 দিন খুব বেশি সময় না, আলোচনা হোক, আমরা দেখতে থাকি আসলে ঘটনা কোন দিকে যায়। তবে যেই সংঘাতের একটা বড় সম্ভাবনা তৈরি হয়েছিল, যেই ভয়টা সৃষ্টি হয়েছিল, আপাতত সেই ভয়টা শেষ হয়ে গেছে, এবং আগামী 10 থেকে 15 দিন এই হরমুজ প্রণালী দিয়ে হয়তো পৃথিবীর বিভিন্ন জায়গায় তেলগুলো সরবরাহ হবে, এবং জ্বালানির যে বিশাল একটা ক্রাইসিস এইটা হয়তো কিছুটা পূরণ হতে পারে। এইটা একটা পুরো পৃথিবীর জন্য ভালো খবর। আমরা দেখতে থাকি সামনে।